আসসালামু আলাইকুম এসএসসি 26 এর পোলাপাইন, আশা করি সবাই খুব ভালো আছো। মিশন 5 ব্যাক করছে, আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে পড়বো সেটা হলো সেই দিন এই মাঠ। কবিতাটা লিখেছেন জীবনানন্দ দাশ। বানানের ক্ষেত্রে অবশ্যই সাবধান, জীবনানন্দ দাশ বানানটা খেয়াল রেখো। দাশ বানানে কিন্তু তালিবস্য ব্যবহার করছেন তিনি। কবি যেই নাম ব্যবহার করছেন সেভাবেই নাম লিখতে হবে, না লিখলে মারা। তো যাই হোক, আসো প্রথমে জানিয়ে নিই জীবনানন্দ দাশ কে ছিল। 1899 সালে তিনি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সত্যানন্দ দাশ। পিতা মাতা থাকলে পিতা মাতার নাম আসার চান্স অনেক বেশি থাকে। পিতা ছিলেন সত্যানন্দ দাশ এবং তার মাতা ছিলেন কুসুম কুমারী দাস। এটা ভেরি ইম্পর্টেন্ট তথ্য। এটা কুসুম কুমারী দাস, এইটা একটু মার্ক করে রাখো। কুসুম কুমারী দাস কিন্তু নিজেও একজন কবি ছিলেন। কুসুম কুমারী দাস ছিলেন একজন স্বভাব কবি। তো যাই হোক, বরিশালের ব্রজমোহন স্কুল থেকে এবং ব্রজমোহন কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি পড়ালেখা করেন এবং 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি করে বাংলা রচনা করছেন, তারপরও যথেষ্ট ভালো তিনি রচনা করছেন। পেশা হচ্ছে দীর্ঘকাল অধ্যাপনার সাথে তিনি যুক্ত ছিলেন। তার সাহিত্য ধারার মধ্যে আমরা যদি দেখি, তিনি ছিলেন আধুনিক জীবন চেতনার কবি এবং বাংলা প্রকৃতির রূপ মাধুর্যে তিনি নিমগ্ন ছিলেন। হ্যাঁ, তিনি এই যে বলেছিলেন একটা কথা, বাংলার রূপ দেখিয়েছি না, এরকম একটা কথা, একটা কবিতা আছে তার। ওই কবিতার মধ্যে তিনি এবং তার প্রত্যেকটা কবিতার মধ্যে তিনি বাংলার রূপ, বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকেই তিনি বারবার ফুটিয়ে তুলেছেন। তো আমরা এই কবিতার মধ্যে তাকে দেখতে পাবো, তার যে কবি প্রকৃতি, বাংলার যে প্রকৃতি, প্রকৃতি প্রতি তার ভালোবাসা, তার প্রেম, এই জিনিসটা এই কবিতায় আছে। তারপরে আসি, তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, সেই বনলতা সেন। মহাপৃথিবী, সাত তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, মূল্যবান ইত্যাদি। এর বাইরে যদি আমরা একটা জিনিস দেখি, তিনি মৃত্যুবরণ করেন, এটা একটু ইম্পর্টেন্ট। অন্য কবির মৃত্যুগুলো না রাখলে এটা একটু মাথায় রেখো। তিনি 14 অক্টোবর 1954 কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, কারণ তিনি ট্রাম দুর্ঘটনায় প্রথমে আহত হয়েছেন এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে আসি আমরা কবিতায়। আচ্ছা, কবিতায় যাওয়ার আগে আমরা একটা জিনিস আলোচনা করে নিই। কবিতাটার নাম হচ্ছে সেই দিন এই মাঠ। এখানে সেই দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? সেই দিন বলতে ওই দিনটাকে বোঝানো হয়েছে যখন তুমি, আমি অথবা কোনো মানুষ যখন মৃত্যুবরণ করবে। সেই দিন কি পৃথিবী থেমে থাকবে? কোনো মানুষের মৃত্যুতে কি পৃথিবী থেমে থাকছে? আজ পর্যন্ত পৃথিবীতে অনেক মানুষই মারা গেছে, কিন্তু এই পৃথিবী থেমে থাকে নাই। পৃথিবী তার আপন গতিতে চলতে থাকছে। নদীর পানি যেমন কেউ থামায় রাখতে পারে না, তেমনি পৃথিবীও চলতেছে। তো কবির এই কবিতায় লিখছেন যে যেদিন কবি মারা যাবেন, সেই দিন কি আসলে পৃথিবীতে খুব বেশি প্রভাব পড়বে? সেই দিন কি পৃথিবীর প্রকৃতিতে কোনো প্রভাব আসলেই পড়বে? সেই দিন কি লক্ষ্মী প্যাঁচা গান গাওয়া বন্ধ করে দিবে? শিশিরের জল পাওয়া বন্ধ হয়ে যাবে সেদিন? কিছুই হবে না, কিন্তু পৃথিবী নিজের গতিতে চলতে থাকবে, এর মাঝে কবি হারিয়ে যাবেন। আসলে আমরা তাহলে কবিতাটা দেখি, কি বলা হয়েছে এখানে। সেই দিন, সেই দিন বলতে কোন দিন? যেই দিন কবি থাকবে না সেই দিন। এই মাঠ স্তব্ধ হব না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। আচ্ছা, সেই দিন মানে হচ্ছে যেদিন কবি থাকবেন না, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না, এই মাঠ থেমে থাকবে না, এই নদী নক্ষত্রের তলে, এই নদী, এই মাঠ, এগুলো থেমে থাকবে না। সেদিনও দেখিবে স্বপ্ন, সেদিনও মানুষ স্বপ্ন দেখবে, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। হয়তো কবির জায়গায় অন্য কেউ স্বপ্ন দেখবে, কিন্তু স্বপ্ন মানুষ দেখবে। মানুষ স্বপ্ন দেখা কখনো ছাড়বে না। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। এখানে একটা ফুলের নাম উল্লেখ করা হয়েছে, মার্ক করো। এখানে কোন ফুলের নাম উল্লেখ করা হয়েছে? এখানে চালতা ফুলের নাম উল্লেখ করা হয়েছে। তাহলে আমি চলে যাব বলে চালতা ফুল কি ভিজবে না শিশিরের জলে? মানে চালতা ফুল সেদিনও শিশিরের জলে ভিজবে নরম গন্ধের ঢেউয়ে, এবং এই গন্ধটা হবে নরম গন্ধের মতো। তারপরে আসি, লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। তাহলে ভাই এখানে একটা পাখির নাম আমরা পাচ্ছি। পাখিটা কি? পাখিটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা। তাহলে কি বললাম আমরা? লক্ষ্মী প্যাঁচা কি গান গাবে না তার লক্ষ্মীর তরে? মানে আমি যেদিন থাকবো না সেদিনও লক্ষ্মী প্যাঁচা কিন্তু গান গাবে। তার লক্ষ্মী মানে তার যে সঙ্গী আছে তার জন্য লক্ষ্মী প্যাঁচা তখনও গান গাবে। তোমরা যেমন তোমাদের জিএফ এর জন্য গান গাও না, ঠিক তেমনি ভাবে লক্ষ্মী প্যাঁচাও তার সখা, তার যে সঙ্গী আছে তার জন্য গান গাবে। কিন্তু কবি চলে গেল, এটা থেমে থাকবে না। সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। আচ্ছা, এই লাইনটা আমরা আগেও পাইছিলাম। এই লাইনটা কিন্তু এটা দুইবার আছে কবিতা, দেখছো? এখন পর্যন্ত এই লাইনটা আমরা দুইবার পাইছি।
চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। খেয়া নৌকা বলতে নদী পার হওয়ার জন্য যে ছোট ছোট নৌকাগুলো থাকে না, ওগুলোকে খেয়া নৌকা বলা হয়ে থাকে। সেই খেয়া নৌকাগুলো চরের খুব কাছে লেগে আসছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। অর্থাৎ প্রকৃতি যতদিন পৃথিবী থাকবে ততদিন এই পৃথিবীর এই প্রকৃতি বেঁচে থাকবে। শিশিরের জলে চালতা ফুল ভিজবে, লক্ষ্মী বেচারা লক্ষ্মীটির তরে গান গাবে, নদী তার বইতে থাকবে, মাঠ কখনো থেমে থাকবে না। এটা প্রকৃতির নিয়মে সবকিছু চলতে থাকবে। কিন্তু হয়তো মানুষ থাকবে না, মানুষের মৃত্যু হবে, কিন্তু এগুলো চলতে থাকবে। তারপরেই বললো দেখো, এশিরীয়রা ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে। অর্থাৎ অসংখ্য মানুষের সভ্যতা, এখানে দুইটা সভ্যতার নাম আমরা পাচ্ছি। কি কি সভ্যতা? একটা হচ্ছে এশিরীয় সভ্যতা এবং আরেকটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। দুইটা সভ্যতার নাম আমরা পাইছি। বলা হলো এখানে যে এশিরীয়রা ছাই হয়ে গেছে, এশীয় সভ্যতার আজকে ধূলিসাৎ হয়ে গেছে, ব্যাবিলন ধ্বংস হয়ে গেছে। তো তারপর কি প্রকৃতি থেমে থাকছে? প্রকৃতি চলতেছে, পৃথিবী চলতেছে। অর্থাৎ মানুষের মৃত্যু পৃথিবীতে কোনো প্রভাব তেমন ফেলতে পারে না। মানুষের মৃত্যু ক্ষণিকের জন্য হলেও কোনো প্রভাব ফেলে না, পৃথিবী তার আপন গতিতে চলতে থাকবে। তাহলে এখানে আমরা একটা ফুলের নাম পাইছি, কিছু ইম্পর্টেন্ট জিনিস মার্ক করে রাখো অবজেক্টিভে আসার মতো। এখানে একটা ফুলের নাম আমরা পাইছি, ফুলটার নাম হচ্ছে চালতা ফুল। এবং একটা পাখির নামও আমরা পাইছি, পাখির নাম হচ্ছে লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা। এখানে একটা লাইন কিন্তু দুইবার ব্যবহার করা হয়েছে। লাইনটা কোনটা? এই যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এই লাইনটা এখানেও আছে দেখো। সরি, এই যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এখানে এই লাইনটা ব্যবহার করা হয়েছে। এখানে একটা পাখি যেটা ছিল এটা লক্ষ্মী পেঁচা। অর্থাৎ একটা লাইন দুইবার ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে সোনার শব্দের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তাহলে আসি এবার এই কবিতার মূল ভাবে। আমি আবারও বলতেছি, কবিতা মূল ভাব তুমি যতই বুঝো, এক্সাম হলে কিন্তু খাতা দিয়ে মানে কলম দিয়ে লেখা বের হবে না যদি তুমি সারসংক্ষেপ মূল ভাব ভালো করে মুখস্থ না করো। এই জন্য প্রত্যেকটা স্লাইডের সাথেই আমরা সারসংক্ষেপ মূল ভাব দেওয়া আছে, এগুলো ভালো করে পড়ে যাবা। অবশ্যই পড়ে যাবা, নাহলে কিন্তু সৃজনশীল ভালো করে লিখতে পারবা না। কি বলা হয়েছে এখানে? জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতায় কবি বলেছেন মানুষ একদিন চলে যাবে, কিন্তু প্রকৃতি তার রূপ রস গন্ধ নিয়ে চিরকাল বেঁচে থাকবে। নদী নক্ষত্র চালতা ফুলের গন্ধ, শীত শিশিরের ভেজা ফুল, লক্ষ্মী পক্ষীর মমতাময় গান, এসবই প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য ও জীবন শক্তির প্রতীক। মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু প্রকৃতি চিরন্তন। মানুষের স্বপ্ন সৌন্দর্য কখনোই শেষ হবে না, তা চিরকাল বেঁচে থাকবে। কবি এখানে প্রাচীন সভ্যতা যেমন এশিরীয় সভ্যতা, এটা তালিবস্য হবে, এশিরীয় সভ্যতা, ব্যাবিলনীয়ের মতো সভ্যতাগুলোর ধ্বংসস্তূপের কথা উল্লেখ করে বলেছেন সভ্যতা ধ্বংস হলেও প্রকৃতি তার সৌন্দর্য ও প্রাণবন্ততা নিয়ে অনন্তকাল ধরে টিকে থাকবে। এইভাবে কবি জীবনানন্দ দাশ মানব জীবনের ক্ষণস্থায়িতা এবং স্বপ্নের অমরত্বকে ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। তাহলে জীবনানন্দ দাশ এখানে কি বুঝাইছেন? এই কবিতার মূল লাইনটা এখানে দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে জীবনের ক্ষণস্থায়িতা এবং স্বপ্নের অমরত্বতা। অর্থাৎ জীবন ক্ষণস্থায়ী, মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু স্বপ্ন অনিবার্য, অর্থাৎ অনন্তকাল ধরে তার এই স্বপ্নটা চলতে থাকবে। তাহলে আশা করি তোমরা এই কবিতাটাও ভালোভাবে বুঝতে পারছো। এই কবিতার যেটা বললাম সারসংক্ষেপ এবং মূলভাবটা ভালো করে পড়বা, মুখস্থ রাখবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।